শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। প্রকৃতিতে যেমন তাপমাত্রা বাড়ছে উত্তাপ, ঠিক একই সাথে রাজনৈতিক অঙ্গনেও তাপ উত্তাপ বাড়ছে। বিশেষ করে সংবিধান সংস্কার না সংশোধন, এই বিতর্ক বেশ জোরে সোরেই উঠছে এবং এই বিতর্ক জাতীয় সংসদ থেকে রাজপথেও আসছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সংবিধানের সংস্কারের তাপ উত্তাপ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান এবং বিএনপি নেত্রী বিথিকা বিনতে হোসাইন, রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক জনাব ইলিয়াস খান, এবং আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন ইস্তিয়াক আকিব, সদস্য সংস্কার বাস্তবায়ন কমিটি এনসিপি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখে অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ইস্তিয়াক আকিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় সংবিধানের সংস্কারে তাপ উত্তাপ, সংবিধান সংস্কার না সংশোধন, এই বিতর্ক যেমন বাড়ছে, এ নিয়ে তাপ উত্তাপও রয়েছে। কেন এই তাপ উত্তাপ, সেই বিষয়টি আপনি একটু উল্লেখ করবেন। বিশেষ করে কোন জায়গাতে সরকার এবং বিরোধী দলের মধ্যে মূল পার্থক্য আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। এখানে সংবিধান সংস্কারের ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টা জুড়েই কিন্তু রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে। সরকারের পক্ষ থেকে কমিশন করা হয়েছে, এরপরে জুলাই সনদ হলো, জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারটা জনগণের কাছে আমরা গেলাম, গণভোট হলো। এরপরে কিন্তু বিষয়টা একটা সেটেলড ম্যাটার ছিল। এরপরে আমরা যেটা আশা করেছিলাম, জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে প্রায় 70% ভোটে, আমরা যে ম্যান্ডেট ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা কার্যকর হবে সংস্কার পরিষদের মাধ্যমে। তো আমরা আশা করছিলাম হয়তো মার্চ মাসে সংস্কার পরিষদ হবে, সংস্কার পরিষদ 6 মাসের মতো আলোচনা করে তারা এই সংস্কারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এটা কিন্তু একদম একটা সেটেল ম্যাটার ছিল, এটা কোনো উত্তাপই হওয়ার কথা ছিল না। আমরা আশা করছিলাম যে আমরা অনেকদিন পরে একটা রাজনৈতিক সরকার পেয়েছি, তারা তাদের ডেইলি পলিসি কাজ করে যাবে আর সংস্কার পরিষদ তাদের কাজ করে যাবে। এখানে বিএনপি অহেতুকভাবে এই উত্তাপটা তৈরি করেছে, কারণ জনগণের যেখানে সুস্পষ্ট ম্যান্ডেট আছে। বিএনপি তারা এত বছর ধরে তারা কিন্তু সংস্কারের পক্ষে আন্দোলন করে এসেছে, তারা সবসময় চেয়েছে সংস্কার, এবং তারা সেই সংস্কারপন্থী দল বিএনপি এখন ক্ষমতার কাছে গিয়ে তারা এখন সংস্কার, তাদের ইশতেহারে যে জিনিসটা আছে সংস্কার, তাদের 31 দফার প্রথম দফা সংস্কার, এখন তারা বলতেছে সংস্কার বিষয়টাই নাকি হয় না। তো এটা হচ্ছে আমার মনে হয় যে শুধু শুধু বিএনপি তাদের যে একটা পলিটিক্যাল ক্যাপিটাল, একটা 2/3 ক্ষমতা নিয়ে তারা আসে যে পলিটিক্যাল, সেটা তারা নষ্ট করছে, এটাই আমার অভিমত। আচ্ছা, কিন্তু এখানে বিএনপি যেটি বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো সমস্যা নেই, এবং সনদে স্বাক্ষর করা হয়েছে, এবং এনসিপি হয়তো সবার পরে স্বাক্ষর করেছে, সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেইভাবে বাস্তবায়নটি চাচ্ছে বিএনপি। এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? এখন সনদে আপনারা জানেন যে সনদটা কিন্তু একটা রাজনৈতিক একটা সমঝোতা। এটা কি সনদে কিন্তু কোনো, শুধু জুলাই সনদ যেটা 17 অক্টোবর স্বাক্ষর হয়েছে, তার কিন্তু কোনো আইনি ভিত্তি নেই। কারণ আপনারা তো স্বাক্ষর করেছেন, তাই না? এবং সেখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল। অবশ্যই, আমি সেটাই বলতেছি, 17 তারিখে যেটা স্বাক্ষর হয়েছে সেখানে সেটা কিন্তু কোনো আইনি ভিত্তি নেই, সেটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সমঝোতা, যেটাকে বলা হয় জেন্টলম্যান এগ্রিমেন্ট। এরপরে সনদটা যখন বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটে গেল, গণভোটে যখন জনগণ এটাতে রায় দিল, এরপর কিন্তু এটা এখন আর এগ্রিমেন্টের জায়গাতে, জেন্টলম্যান এগ্রিমেন্টের জায়গাতে নাই। এটা কিন্তু জনগণ কিন্তু লিগ্যাল বার্ডেন দিল এই নির্বাচিত জনপ্রতিনিধিদের, যেটা বাস্তবায়ন করতে হবে। তো বিএনপির কাছে কি করার ছিল? বিএনপি যদি চাইতো যে না, তারা শুধুমাত্র জুলাই সনদ তারা যেভাবে পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে রেখেছে সেভাবে বাস্তবায়ন করছে, তারা না ভোটের ক্যাম্পেইন করতো। না ভোট হচ্ছে যদি জিততো, তাহলে হচ্ছে জুলাই সনদের কোনো এই যে আইনি কোনো বার্ডেন থাকতো না। তখন বিএনপি হচ্ছে 2/3 ভোট নিয়ে তারা যেভাবে খুশি সেভাবে সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু আমরা যেখানে অবাক হয়ে যাই যে বিএনপি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছে, জনগণকে বলেছে জুলাই সনদের পক্ষে গণভোটে রায় দিতে, এরপরে ইমিডিয়েটলি তারা এখানে ব্যাকট্র্যাক করলো। এইটা হচ্ছে
এই যে যেটা আপনারা বলতেছিলাম যে উত্তাপের ব্যাপার, এই উত্তাপটা তো এখানে এখানে জি, ফ্রিকশন তো এখানে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, একটু শুনে আসি। বিথিকা বিনতে হোসাইন রয়েছেন আমাদের সঙ্গে। বিথিকা বিনতে হোসাইন, যেটি বলা হচ্ছে যে বিএনপি একটি স্যাটেলড ম্যাটার, যেটা একেবারে স্যাটেলড ইস্যু, সেইটা নিয়ে উত্তাপ ছড়াচ্ছে, অহেতুক বিতর্ক করা হচ্ছে বিএনপির কারণে সেটি হচ্ছে, এটি ভাষ্য এনসিপির। পাশাপাশি আরেকটি বিষয় এখানে এসেছে যে বিএনপি নির্বাচনে গিয়েছে এই বিষয়টি মেনেই অনেকটা, যে গণভোটের ব্যাপারটি এখন কেন বিএনপি সেটি বলছে, যদি আগেই আপত্তি থাকতো তাহলে তো না ভোটে ক্যাম্পেইন করতে হতো বিএনপিকে। আপনার বক্তব্য শুনুন। ধন্যবাদ আপনাকে এটিএন সংলাপে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আর আজকের অনুষ্ঠান যে যেখানে বসে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে এখানে একটি দল খুবই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিএনপি সংস্কার চায় না এটা বলে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, মানে জনমনে একটা ক্ষোভের সৃষ্টি মানে চাচ্ছে আর কি, তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে আমাদের মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এখানে যে ঘটনাটা মানে প্রবলেমটা হয়েছে এখানে হচ্ছে জুলাই আদেশটা নিয়ে প্রবলেম। এখানে জুলাই আদেশটা কি সংস্কার হবে না সংশোধন হবে, এখানে প্রক্রিয়াগত প্রবলেম, এখানে আর কোনো প্রবলেম নাই। তো এখানে সরকার দল বলছে যে এটা হচ্ছে গিয়ে যেহেতু সংস্কার পরিষদের জন্য কোনো সাংবিধানিক ভিত্তি এখনো তৈরি হয়নি, এখানে আগে যেহেতু সংবিধান সংশোধন করার জন্য সংসদ সদস্যদের দ্বারা সেটা একটা প্রচলিত যুগে যুগে হয়ে আসছে, সেই ধারায় সংশোধনটা হয়ে পরবর্তীতে সংবিধানের তৃতীয় তফসিলে সেই ধারাটি ইনক্লুড করে তারপরে শপথকে পড়াবেন, সেটার একটা সাংবিধানিক ভিত্তি তৈরি করে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার মাধ্যমে সংস্কার পরিষদ গঠন হবে। তো এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যে একটা দিয়ে উস্কানি দিয়ে জনগণের বিভ্রান্তি ছড়িয়ে পুরো দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা বিরোধী দল যে বিরোধিতা করবে সেটারই একটা ওরা চেষ্টা চালাচ্ছে, হীন চেষ্টা চালাচ্ছে। আমার মানে আপনি বলছেন এটা বিরোধিতার খাতিরেই বিরোধিতা, এটা বিরোধিতার খাতিরেই বিরোধিতা। আপনি দেখেন আজকে যারা এখানে বিরোধিতা করছে এরা কিন্তু সবসময় জুলাই এটা জুলাই বিক্রেতা, একদিক থেকে এটা জুলাই বিক্রি করে তারা কিন্তু সংসদে গিয়েছে, এখানে আরো হচ্ছে গিয়ে এই ধরনের সার্বক্ষণিক জুলাই নিয়ে তারা পড়ে যাচ্ছে, অথচ তারা সংবিধান যেহেতু তারা এখানে আসছে সকল কিছু কিন্তু জানে। গণভোটের যেই বিধানগুলো ছিল, গণভোটের ছিল ব্যালটের অনুচ্ছেদ ঘতে লিখা আছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী করা হইবে, অর্থাৎ সংস্কারের মানে চূড়ান্ত রূপ কি হবে তা নির্বাচিত সরকার তার নির্বাচনী ইশতেহারে যা ঘোষণা করেছে সেটাও কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে। এখন বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, তারা তো তাদের যেটা পছন্দ মানে যেটা শুদ্ধ মনে করছে সেটাই তারা প্রয়োগ করার চেষ্টা করবে। সেখানে মানে যারা আছেন এনসিপি যে এই যে জুলাই জাতীয় সনদ তৈরি করবার জন্য দীর্ঘ একটা সময় ধরে বাংলাদেশের সবকটি দল ঐক্যমত এসেছে, সেখানে অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট ছিল, 30টি তফসিল ছিল, 18টি অনুচ্ছেদ আদেশ ছিল, সকল বিষয় কিন্তু নোট অফ ডিসেন্টের সাথে কিন্তু কমিশন ঐক্যমত হয়েছে। তারপরে একটা টিপ দৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে সবাই কিন্তু সেখানে এটা স্বাক্ষর করতে আসছিল। শুধুমাত্র এনসিপি সেদিন আসেনি, তাদের কেউ সেদিন কক্সবাজারে গিয়েছিল অবকাশ যাপন করতে। তো কেন সেটা গিয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন, সেদিন কেন সেই একটি দল সেদিন স্বাক্ষর করতে আসেনি এবং পরবর্তীতে সেরা তার নির্বাচনের পরবর্তীতে এমনি স্বাক্ষর করেছে, তো সেটা আমাদের প্রশ্ন। তারপরে আরও বিষয় যেটা এই যে জুলাই, তারা আরো কিন্তু জুলাইয়ের মূল দাবিদার কিন্তু তারাই মনে করছে যে তারাই জুলাইয়ের দাবিদার। তো জুলাই কিন্তু তারা হচ্ছে কি শেখ মুজিবুর রহমান যেরকম স্বাধীনতার কথা বলে আত্মসমর্পণ করে খুব আরামায়েশে রাজত্ব মানে রাজার কি রাজবন্দী হিসাবে গৃহীত মানে ছিল, ঠিক একই পর্যায়ে আমাদের যারা এখানে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন সেই সময় যাদের নেতৃত্বে ঘিরে আসছিল তারাও কিন্তু সে একই রকমভাবে সেই একই কায়দায় এই রাজবন্দী ছিলেন। বাইরে আমাদের যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেক্টর কমান্ডার ছিলেন তার নেতৃত্বে যেমন উই রিভোল্ট বলেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য, তেমনি এখানে বাইরে সাধারণ জনতা
আপামর বাংলাদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ রক্তে ঝরিয়েছে, মাঠে ঘাটে ছিল এবং তারাই কিন্তু উই রিভল্ট বলেছে। এখানে আমাদের যারা প্রথম শহীদ হয়েছেন, আমাদের আবু সাইদ, তারপর কিন্তু ওয়াসিম হয়েছেন, এবং রাজু ভাস্কর্যের যে স্বৈরাচার বিরোধী যে স্লোগান দিয়েছেন প্রথম, তারাও কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল। তারপর মাইকে যে অ্যানাউন্স করেছে জনগণকে আসবার জন্য, আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সেও কিন্তু জাতীয় ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল। তো যারা মিনিমাম কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন আজকে করছে এবং জুলাইয়ের দাবিদার বলে যারা নিজেদেরকে ভূষিত করছে, তাদেরকে আমরা বলবো যে আপনারা হচ্ছে গিয়ে জুলাই বিক্রি না করে বাংলাদেশে আরও অনেক সমস্যা রয়েছে, সেগুলোর দিকে আপনারা মনোযোগ দেন। আজকে বিশ্ব বাজারে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং বাংলাদেশে অনেকগুলো ক্রাইসিস হচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এবং মিজেল রুবেলার জন্য যে আমাদের শিশুরা মারা যাচ্ছে, সেদিকেও আপনাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করছি। জি, আসবো আমি আবার আপনার কাছে, একটু শুনে আসি। জনাব ইলিয়াস খান রয়েছেন আমাদের সঙ্গে। ইলিয়াস ভাই, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য, আপনার কাছে কি মনে হয় আসলে সমস্যাটি কোথায় তৈরি হচ্ছে? সমস্যা আসলে আস্থার সংকট রয়েছে আমার মনে হয়, এবং তিনি যেটি বলেছেন, দুজন নেতা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে বলেছে, আমি একটু বলি যে আসলে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এই আস্থার সংকট হচ্ছে যে, যেমন বিএনপি প্রথম থেকে বলে আসছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দাড়ি, কমা, ফুল স্টপ সহ বাস্তবায়ন, কিন্তু একটি পক্ষ, বিরোধী দল সহ একটি পক্ষ আছে, তারা সবসময় বিএনপিকে জুলাই বিরোধী। বাজার কিন্তু এই মার্কেটিংটা অলরেডি হয়ে গেছে, মানে সবাই মোটামুটি ধারণা যে বিএনপি জুলাইয়ের পক্ষে, সবাই ধারণা করে, মানে আর কি আমি বলছি যে এই ধরনের একটা বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ প্রচার করতে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট তারাই, আর যারা আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি প্রকৃত মুক্তিযুদ্ধ না, সেক্টর কমান্ডার মেজর জলিল প্রকৃত মুক্তিযোদ্ধা না, ইভেন যখন কাদের সিদ্দিকী দল থেকে চলে যান তখন তার কথা বলেছে, বঙ্গবীর কাদের সিদ্দিকীও হয়তো প্রকৃত মুক্তিযোদ্ধা না। এটি একটি ট্রেন্ড। আপনাকে তো ধরুন এগুলো করে প্রতিপক্ষকে ঘায়েল করার একটি চেষ্টা চলে, এবং এটি কিন্তু প্রথম থেকেই জুলাই, যেমন এই যে আপনি একটু আগে বললেন, আমার এই তরুণ বন্ধু যিনি আলোচনা আসছে তিনিও জানেন, তারা কিন্তু সবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে, বাট একটি পক্ষ প্রচার করতে চায় তারাই সব কিছু ঘটিয়েছে। এটা তো এমনি না ভাই, বিএনপি 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 60 লক্ষ, 1,39,000 মামলা, একজন নেতার নামে 400, 450, এবং একজনের রেকর্ড আছে 452টি মামলা। তারা ঘরে ঘুমোতে পারে না, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, চরে যে আশ্রয় নিয়েছে, কি একটা গাছ আছে হোগল গাছের মধ্যে যে আশ্রয় নিয়েছে, নানা কিছু আমরা শুনেছি। ইভেন জামাতের বন্ধুরা, আমাদের জামাতের বন্ধুরা, তারা অনেক সাফার করেছে। তারা দাবি করেন বা তারা মনে করেন, এবং অনেকেই মনে করেন যে ক্যাঙ্গারু কোর্টে তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাট একটি পর্যায়ে আমরা দেখলাম যে এই যে জুলাই বিপ্লবটি ঘটলো, যেটিকে আমরা বলি, যদিও অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় স্বাধীনতা বলতে চেয়েছে একটি পক্ষ, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাধীন কিন্তু জাতি একবারই হয়, এবং এটি কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধকে ছোট করার একটি পায়তারা ছিল। এবং যদি এটি অন্য প্রসঙ্গ তারপরও বলি, এই ধারাবাহিকতায় একটি পক্ষ এই যে মাজার পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে, এই পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছে, এই পক্ষটা দেশকে একদম ভিন্ন দিকে, যেমন আজকে এক বাউল তিনি দেখলাম মুক্তি পেয়েছে, তাকে এরকম অনেক বাউল কিন্তু হেনস্থা করা হয়েছে। এই শক্তিটি একটি মনের মধ্যে একটি কি বলে একটি আশা জেগেছিল, হয়তো আমরা এই ক্ষমতায় এসে যাব, কিন্তু ক্ষমতায় না আসার কারণে মর্মজ্বালা অনেকের মধ্যে আছে। এবং 1.5 বছর যে সরকারটি ছিল, এবং এই সরকার ক্ষমতায় থাকতে কিন্তু তারা সব জায়গায় ক্ষমতা দেখিয়েছে, এবং অনেকে মনে করেছে যে এই পক্ষেরই এই সরকার। এবং আজকে কিন্তু সরকারের উপদেষ্টা বলেছেন যে আমরা মব সন্ত্রাস দমনে কঠোরতা দেখাতে পারিনি। সুতরাং আমি এই রাজনৈতিক বিতর্কে যাব না, আমি একটি কথা বলতে চাই, যেমন পার্লামেন্টে আপনি বলেছেন তপ্ত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, কিন্তু আমরা হঠাৎ করে পার্লামেন্টে এত প্রাণবন্ত আলোচনা হচ্ছে, সরকারি দল এবং বিরোধী দলের যে জোট আছে তাদের মধ্যে, হঠাৎ করে আমরা বাইতুল মাল উত্তর গেটে চলে গেলাম। এটা তো আমরা প্রত্যাশা করি না। এই রাজনীতি তো আমরা বর্জন করেছি, আমরা বর্জন করতে চাই, কারণ আমরা জানি যে ঢাকা একটি ছোট্ট জায়গা, জনবহুল, এবং ঢাকায় যে মানুষরা আছে, আপনি দেখুন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিসে অনেক দেশ মিলেও কিন্তু সে মানুষ নেই। এই ঢাকায় আধুনিক নগরীতে 25% রাস্তাঘাট থাকার কথা, ঢাকায় আছে 7 ভাগ।
যদিও 5-6 বছর আগে হিসাব, এই ফুটপাত দখল করে রেখেছে। মানুষ হাঁটতে পারে না। কিন্তু আমি রাজধানীর যে ব্যস্ততম জায়গাগুলো সেগুলো সেই জায়গায়, ধরুন বাইতুল মুকাররম উত্তর গেট বা শাহবাগ, এত দ্রুতই যদি আমি সমাবেশ করে জনজীবন বিপর্যস্ত করি, তাহলে এই যে আমাদের তরুণ বন্ধু আছেন আলোচনায়, তারা যে জীবন দিল, এই যে প্রায় 1500 মানুষ জীবন দিল, 40,000 মানুষ, আমরা তো সবাইকে চিনি না, জানি না, বা তাদের সাফারিং কিন্তু কিছু কিছু চিত্র দেখলেই বোঝা যায়। তাদের কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। তাহলে আমরা কি পেলাম? আমি কিন্তু সাংবাদিক হিসেবে যেটা বলতে চাই, আমরা একটি সুস্থ রাজনীতি চাই, এবং যত কিছু আলোচনা সেটি পার্লামেন্টে হয় ভালো। আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো আছে, সবাই তো আমি বলছি 9টি দল আছে, সবাই কিন্তু সাফার করেছে বিভিন্নভাবে। কিন্তু আওয়ামী লীগ গত যে স্বৈরাচারী সরকার ছিল, তাদের মধ্যে দিয়ে কিন্তু তাদের হাতে কিন্তু নির্যাতিত হয়েছে। সুতরাং তারা যদি এগুলো আবার শুরু করে নতুন করে, যদি বিরোধী দল ভাবে আমি যা মনে করি সেভাবেই সবকিছু হতে হবে, বা সরকারি দল যদি ভাবে আমি যা ভাবি সবকিছু সেইভাবেই হতে হবে, তাহলে তো ডেমোক্রেসি না ভাই, এটা তো গণতন্ত্র না। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সময় এসেছে। দেশ কিন্তু আরো একটি গভীর সংকটেও পড়তে যাচ্ছে। আপনি দেখুন যে এই যুদ্ধ যদি আরো প্রলম্বিত হয়, তাহলে কিন্তু আমাদের আরো সাফার করতে হবে। আপনি দেখুন তেলের সঙ্গে কিন্তু সবকিছু জড়িত, মুদ্রাস্ফীতি থেকে শুরু করে, এই ধরুন আপনার বাসায় 2 দিন বিদ্যুৎ নেই, আপনি চিন্তা করতে পারেন, আপনি কিছু করতে পারবেন না, কিছু রাস্তাঘাটে চলতে পারবেন না। সুতরাং আমরা আশা করতে চাই এই সংকটজনক মুহূর্তে, এবং এই সুযোগে আমিও বলে রাখি যে একদম যে জাতীয় দুর্যোগ সৃষ্টি হচ্ছে, সব রাজনৈতিক দলগুলোর মতো, ইভেন আমাদের প্রতিবেশী দেশ, সেখানে একটি মৌলবাদী সরকার আছে আমরা জানি, কিন্তু তাদের রাজনৈতিক বড় সংকটের সময় কিন্তু সব দলকে ডাকে এবং কিন্তু বসে যে সংকট কিভাবে ওভারকাম করা যায়। এবং আপনি দেখুন বাংলাদেশে কিন্তু এই সংস্কৃতি হারিয়ে গেছে। আমি আসবো এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। একটা বিরতি নিয়ে আসতে হবে, বিরতির পর আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ইশতিয়াক আকিব, যে বিষয়টি আলাপ করছিলাম, এখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে। প্রথমত, সংসদে আলোচনা হচ্ছে, যে অবস্থায় সেখানে আবার রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা, কিংবা এই যে রাজপথের কর্মসূচি বা রাজপথের যাওয়ার জানান দেওয়া, এগুলো কি আপনার কাছে মনে হয় কিনা ইটস টু আর্লি? এই জায়গাতে আরেকটু ধৈর্যের পরিচয় দেওয়া যেত কিনা, কিংবা আরেকটু রয়েস হয়ে চিন্তা করা যেত কিনা যে বর্তমান সরকার কি করছে, তারা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে দাড়ি কমা সেমিকোলন সব কিছুই তারা মানবে, সেই জায়গাগুলো আরেকটু সময় দেওয়া যেত কিনা, কি মনে হয় আপনার কাছে? আমি এখানে একটু কনটেক্সট দিয়ে তারপর আমি এই প্রশ্নটা উত্তর দিচ্ছি। আমাদের বিএনপির যিনি প্রতিনিধি, যে কয়েকটা কথা বলেন, আমি জাস্ট এটা কনটেক্সচুয়ালাইজ করে উত্তরটা দিচ্ছি। যেমন উনি ওনার কথা কিন্তু বলেছিলেন যে বিএনপি গণভোটের রায়ের পরে এটাকে সংস্কার পরিষদের শপথটা সংবিধানে ধারণ করে শপথ নিবে। উনি যে বললেন যে বিএনপি সংস্কার পরিষদের শপথ নিবে, এটা যদি বিএনপির পজিশন হয় খুবই ভালো, কিন্তু আমি যত জানি সংস্কার পরিষদের শপথ নেওয়া বিএনপির পজিশন না। উনি এটা বলেছেন, আমি ওনার কথাটাই আবার কোট করলাম। এবং উনি কি বলে যে গণভোটের ব্যালটটা পড়ে শোনালেন, ক খ গ বাদ দিয়ে ঘটা পড়ছেন, ঘরে বলছেন অপরাপর সংস্কার। অপরাপর মানে কি? অপরাপর মানে হচ্ছে ক খ গতে যেগুলো আছে সেগুলো বাদে। এক্স্যাক্টলি ক খ গতে কি আছে? ক খ গতে আছে উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। ক খ গতে আছে আপনার তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদ অনুসারে হবে, এবং আছে আপনার সাংবিধানিক যেসব বিষয়গুলো আছে তাদের নিয়োগটা জুলাই সনদ হবে। বিএনপি যদি এই কথা বাদ দিয়ে অপরাপর সংস্কার করতে চান, আমরা তো বিএনপিকে সাধুবাদ জানাই। আমাদের তো এটাই কথা যে গণভোটে মানুষ যেটা বলেছে, আপনার এই যে 3-4টা জিনিস আপনারা একদম জুলাই সনদে যেভাবে মানুষ আপনার মতামত দিয়ে সেভাবে করেন, বাকিটা আপনার ইচ্ছা মতো করেন। আপনি যেভাবে সনদে দিচ্ছেন সেভাবে করবেন। এবং যে দাড়ি কমা সহজে জুলাই সনদ করার যে কথাটা আপনারা বললেন, বিএনপি বলেছে, আমরা কেন বিএনপিকে এখন বিশ্বাস করতে পারছি না? কারণ তারা তো দাড়ি কমাতে মানতেছে না। যেমন জুলাই সনদের আপনি যদি 52 নম্বর দফা যান, 52 নম্বর দফা হচ্ছে বিচার বিভাগের জন্য একটা আলাদা সচিবালয় করা হবে। এটা হচ্ছে বিএনপির অনেক পুরনো স্ট্যান্স। বিএনপি 31 দফাতে ওই কথা আছে, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা হবে, এবং এইভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করছে। কিন্তু বিচার বিভাগের আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকার করে গেছে। বিএনপি যে সেই অভিজ্ঞতাটা খুব সুখকর নয়, এরই মধ্যে সেগুলো নিয়েও নানা রকম বিতর্ক সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে।
এটা তো করা হয়েছে খুবই রিসেন্টলি, মানে কয়েক মাস আগে, অধ্যাদেশটা কয়েক মাস আগে জারি হয়েছে, জি। সেটা কিন্তু ফুল ফাংশনিং না। কিন্তু বিএনপি কমিটি রিকমেন্ড করেছে যে সচিবালয় করা যাবে না, তারা শুধু এটা ল্যাপসই করবে না, তারা আরেকটা আইন বানিয়ে এটাকে বন্ধ করে দিবে। তো এইটা হচ্ছে বিএনপির দাড়ি কমা মানার একটা নমুনা। তারা হচ্ছে জুলাই সনদের তো একটা ইম্পর্টেন্ট, এবং তাদের কোনো ডিসেট নাই, তারা আন্দোলন করেছে এটার জন্য, সচিবালয়ের জন্য, আলাদা সচিবালয়ের জন্য, তারা করবে না। এই পরিস্থিতি যখন আমরা চলে যাই, তখন আমরা দেখতেছি যে বিএনপির সাংসদদের মধ্যে এই কমিটমেন্টের অভাব আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আমরা সংসদে বিরোধী দলীয় জোটের সংসদে কিন্তু এই পয়েন্টগুলো বারবার তুলে ধরছেন যে আপনার এই কারণে যেহেতু জুলাই সনদে অনেকগুলো বিষয়ে সংবিধানের মৌলিক যেটা বেসিক স্ট্রাকচারের পরিবর্তন করে, সুতরাং এটাকে শুধু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দিয়ে এটা সমাধান করা যাবে না, কারণ এটা বেসিক স্ট্রাকচার ভায়োলেট করে। এই কারণে আমাদের সংবিধান সংস্কার পরিষদ দরকার। এবং আবার যেটা এই যে একটা উদাহরণ দিলাম যে বিএনপি জুলাই সনদে তারা যে কমিটমেন্ট দিয়েছে সেটাই এখন মানতেছে না। যখন সংসদে এটা সমাধান আমরা দেখছি বিএনপি সমাধান করতে কোনো আগ্রহী না, এই কারণে হচ্ছে আমরা মনে করি যে এখন এটা একটা রাজনৈতিক সমাধান দরকার, যেটা হচ্ছে মানুষকে সাথে নিয়ে। এজন্য হচ্ছে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে মানুষকে তারা তাদের সাথে বিএনপি যে প্রতারণা করলো এটা সম্পর্কে সচেতন করতে আমরা রাজপথে আন্দোলনের দিকে যাচ্ছি। জি, এটি একটি বিষয়। আরেকটি ব্যাপার হচ্ছে, না, ওই প্রশ্নের জবাব কিন্তু পেলাম না, বাট আন্দোলনে যাচ্ছেন ভালো কথা, বাট একদম এক মাসের মধ্যে টু আর্লি না? কি মনে হচ্ছে আপনার কাছে? যেমন এক মাসের মধ্যে তো সংস্কার পরিষদে হওয়ার কথা ছিল, বিএনপি তো সংস্কার পরিষদটা করলো না অলরেডি, কিন্তু দ্যাট শিপ হ্যাজ সেইলড। তারপর এই যে 133টা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অধ্যাদেশ সেগুলোর এখন ভবিষ্যৎ ব্লিক, কারণ বিএনপির 2/3 মেজরিটি আছে, তারা হচ্ছে সম্ভবত এটা না, তারা তো যে সংস্কার পরিষদে যে স্পেশাল কমিটি করেছে সংসদে, সেখানে তো জয়নুল আবদিন সাহেব বলেছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং বিরোধী দলকে নিয়ে তারপরে আমরা এটা পার্লামেন্টে উপস্থাপন করব। সুতরাং একদম হতাশার সুযোগ কিন্তু নেই। কমিটমেন্টের উদাহরণ তো দিলাম যে জুলাই বিজেপি আলাদা সচিবালয়, তাদের নিজেদের কমিটমেন্ট আরো 10-5-7 বছর আগের কমিটমেন্ট, তা সেটাই মানতেছে না। এবং তারা উদাহরণ কি দিয়েছে, তারা তো কমেন্ট লিখেছে যে কেন তারা এটা মানবে না। সেখানে তারা লিখেছে যে এটা করলে বিচার বিভাগের উপর ওই সরকারের সাথে সমন্বয় থাকবে না। কেন তারা কি এটা যখন 31 দফা লিখেছে তখন মনে হয়নি? তার জন্য এমনকি তাদের নির্বাচনী ইশতেহারও এই কথাটা লেখা আছে যে তারা আলাদা সচিবালয় করবে। এখন তাদের মনে হচ্ছে যখন তারা ক্ষমতা স্বাদ পেয়েছে, এখন মনে হচ্ছে না, এটা দরকার নেই। বিচার নাকচ করে দেয়নি, কিন্তু বলেছে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে তারপর করব এ বিষয়ে যা সিদ্ধান্ত হয়, যদি আমি ভুল না জেনে থাকি। অফিসিয়াল ডকুমেন্টে লিখেছে, আপনি যদি ডকুমেন্টটা পড়েন 82 পেজে তার একটা ডকুমেন্ট সাবমিট করেছে, সেই ডকুমেন্টের কথা লেখা আছে যে সমন্বয় থাকবে না সরকারের সাথে। এই জন্য সচিবালয়ের অধ্যাদেশটা আইন করে রহিত করা দরকার, ল্যাপস না, আইন করে রহিত করবে। তার চারটা অধ্যাদেশ হচ্ছে আইন করে রহিত করবে, এর মধ্যে একটা হচ্ছে এই সচিবালয় বানানো। জি, আরেকটি প্রশ্ন এখানে তোলা হচ্ছে এবং প্রায়শই এই আলোচনাও আসছে যে সংসদ তো সকল আলোচনারই কেন্দ্রবিন্দু, বিশেষ করে যখন জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় দৈনন্দিন জীবনে মানুষকে স্পর্শ করছে যেই সব বিষয়গুলো, সেই সব জায়গায় জুলাই সনদ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, অন্যান্য সংস্কারের কথা বলছেন সেগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু একেবারে সাধারণ মানুষের যেটা কোশ্চেন অফ বাটার অ্যান্ড ব্রেড, সেই জায়গায় আপনার কাছে মনে হয় কি না এই যে বৈশ্বিক সংকট, তেলের সংকট, তেল নিয়ে আমরা যা দেখছি, জ্বালানি তেল নিয়ে এবং হামের ব্যাপার রিসেন্টলি, এইসব বিষয়গুলো নিয়ে এজেন্ডা কি উত্থাপন করা হচ্ছে কিনা, বা কতটা উত্থাপন করা হচ্ছে, বা আপনাদের ভাবনাতেই কতটা আছে? কারণ জনপ্রত্যাশার জায়গা তো সেখানেও রয়েছে, আপনারাও একটা নির্দিষ্ট অংশের মানুষের প্রতিনিধিত্ব করেন, তাদেরকেও এই অভাব, অভিযোগ, সমস্যাগুলো তাদেরকেও আজ লাগে, সেই জায়গায় আপনার বক্তব্যটা একটু শুনবো। অবশ্যই সংসদে কিন্তু অনেকগুলো বিষয় আলোচনা হয়। আপনি যদি খেয়াল করেন প্রতিদিন কিন্তু সংসদে মন্ত্রীরা সাধারণ সদস্যদের প্রশ্নের উত্তর দেন, এবং প্রাইম মিনিস্টার হচ্ছে একদিন প্রাইম মিনিস্টার কোশ্চেন আনসার করেছেন। একটা পার্টে যে হচ্ছে আপনার এই জুলাই সনদ নিয়ে আলোচনা হয়, বাট প্রতিদিন কিন্তু অন্যান্য আলোচনায় আমাদের এমপিরা কিন্তু জ্বালানি তেলের কথা তুলেছেন, আমাদের এমপিরা কিন্তু এই যে নদী ভাঙনের কথা তুলেছেন, এইসবগুলো কিন্তু আসছে, কিন্তু এই ইস্যুগুলো হচ্ছে মিডিয়াতে সেরকম ফোকাস পায়নি, যেহেতু হচ্ছে ওই জুলাই সনদের প্রশ্নগুলোই বেশি ফোকাস পায়। কিন্তু আপনারা কি ততটা সোচ্চার যতটা জুলাই সনদ বা সংস্কার নিয়ে সোচ্চার? আমি সেটি বলছি। এখন এখানে প্রায়োরিটির একটা থাকতে পারে, কারণ শেষ পর্যন্ত পলিসি, গভর্নমেন্টের পলিসি কিন্তু আসলে সরকারি দলের হাতে।
আমরা আমাদের কাউন্টার পলিসি আছে, আমাদের এনসিপি আলাদা ইশতেহার আছে, আমরা সেই পলিসি নিয়ে কথা বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের এক্সিকিউটিভ পলিসিটা নির্ধারণ করবে সরকারি। এবং আপনি দেখবেন যে বিশেষ জ্বালানি ইস্যুতে কিন্তু সরকার বারবার মন্ত্রীরা বলে যাচ্ছে জ্বালানিতে কোনো সংকট নাই, কিন্তু আপনি সংকটটা দেখবেন যখন হচ্ছে মানুষ তেলের পাম্পের সামনে যায়। এমনকি সরকারি দলের একজন এমপি কিন্তু জ্বালানি মন্ত্রীর সাথে সংসদে এ নিয়ে হচ্ছে বাকবিতণ্ডা করেছেন, যে তিনি সরকারি দলের এমপি বলেছেন যে আসলে তেল নাই, কিন্তু সরকারি দল হচ্ছে এই বিষয়টা সমস্যা যে আছে এটা স্বীকারই করতে চাচ্ছে না। অবশ্যই এটা তো বিএনপির দোষ না, বিএনপি তো ইরানে মিসাইল মারে নাই, তাই না? Right. এটা তো একটা আন্তর্জাতিক সমস্যা, এটা তো সারা বিশ্বে প্রত্যেকটা দেশ এটা তো সাফার করতেছে। আপনার অস্ট্রেলিয়া, ইউকের মতন দেশে হচ্ছে জ্বালানিতে দাম বাড়ছে। বিএনপি যদি এই সমস্যা অ্যাকনোলেজই না করে তাহলে হচ্ছে অন্য দলের সাথে তারা যদি সম্পর্কের সাথে অ্যাকনোলেজ করতো তখন কিন্তু তারা বিশেষজ্ঞের কাছে মতামত দিতে পারে, তখন হচ্ছে আমরা বলতে পারি যে এই সমাধান চলেন আমরা এই কাজটা করি, নেগোসিয়েশনে যাই। কিন্তু তারা তো সমস্যাটা অ্যাকনোলজি করতেছে না, তারা বলতেছে কোনো সংকট নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সংকট নাই যেমন, ঠিক আছে, আবার প্যানিক বাইং এর কারণে কিন্তু সংকটই হচ্ছে। কারণ আপনি দেখবেন যে পেট্রোল এবং অকটেন এটি কিন্তু আমাদের দেশে মোটামুটি এটি কিন্তু বিদেশের উপর নির্ভর করতে হয় না, ডিজেলটা আমদানি করতে হয়, কিন্তু ডিজেল কিন্তু প্রতিদিন কোনো না কোনো ভাবে আসছে, আপনি 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 দেখছেন। ডিজেলের ক্রাইসিসও কোথাও দেখছি না। আমাদের নিশ্চয়ই আপনাদের এই নতুন জেনারেশন জানবে ৭৪-এ যখন দুর্ভিক্ষ হয়, সে খাদ্য যাতে কেউ মজুত করতে না পারে, তৎকালীন যে রক্ষী বাহিনী, আর্মি, পুলিশ এবং আইনশৃঙ্খলা অন্য নানা বাহিনী, প্রশাসন অনেক ট্রাই করেছে যাতে কেউ মজুত করতে না পারে। কিন্তু এই দেশের মানুষ কিন্তু আপনি না খেয়ে মরে যাচ্ছেন, আমি খাবার মজুত করছি, এটি কিন্তু হয়েছে। এবং এবারও কিন্তু আমরা সেটি শুনেছি যে তেল এই পাম্প থেকে তেল নিয়ে এসে বাসায় রেখে, এবং অনেকে ধরা পড়েছে, ধরা জন্য 1% পড়ে নাই কিন্তু, কারণ এটা সম্ভব না। এই ছোট্ট একটি দেশে 20 কোটি মানুষ, কে কোথায় লুকিয়ে রাখছে আপনি কিন্তু এটি বের করা খুব টাফ। কসমেটিকের দোকানে পাওয়া যাচ্ছে, লন্ড্রিতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তো এই ছাদে পানির ট্যাঙ্কিতে পাওয়া যাচ্ছে। এই প্যানিক বাইং থেকে সবার বিরত থাকা উচিত। আপনি কিন্তু রেগুলার পত্রিকা দেখবেন যে আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের ডিজেল আসতেছে, তারপর কিন্তু মানুষ সবকিছু আমার থাকে, আমি যদি স্মুথলি চলতে পারি, আমার পাশের মানুষটি চলতে পারে কি না সেটি কিন্তু আমি দেখছি না। এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা হয়েছে। বাট আমাদের তরুণ বন্ধু খুব ভালো কথা বলেছে যে সরকার এটি নিয়ে, আমিও মনে করি সরকার এটি নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে, কিন্তু বিরাট সংকট, তেল না থাকে আপনার সব কিছু কলাপস করবে। সব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে কি করা যেতে পারে এটি পন্থা বের করা উচিত। জি, আমরা শুনে আসি। বেথিকা বিনতে হোসেন, আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে যে এটি সংস্কারের প্রশ্নে, যে এই বিষয়গুলো এখন বিএনপি বলছে গণভোটের সময় বিএনপি কেন এটি মেনে নিয়ে নির্বাচনে গেল, তখন নির্বাচন এত জরুরি ছিল কেন, এই বিষয়টিও কেউ কেউ আলাপ করছে। এটি কি আপনি একটু উত্তর দেবেন? না, যে আমাদের যে বন্ধু বলল যে এটা শুধুমাত্র আমি গণভোটের অনুচ্ছেদটা উল্লেখ করেছি, এটা কিন্তু জুলাই সনদের যে বিশেষ নোট রয়েছে, এখানে প্রত্যেকটা নোটটা মানে অনুচ্ছেদ অনুযায়ী এবং আদেশ এবং নোট অফ ডিসেন্ট অনুযায়ী প্রত্যেকটা পেজে কিন্তু এই কথাটি উল্লেখ রয়েছে। জুলাই সনদের প্রতিটি পাতায় পাতায় উল্লেখ আছে যে কোনো রাজনৈতিক দল যদি তাদের নির্বাচনী ইশতেহারে নির্দিষ্ট কোনো সংস্কারের কথা বলে, জনগণের ম্যান্ডেট পায়, তবে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তো বিএনপি তো আগে নোট অফ ডিসেন্ট অনেক ক্ষেত্রে দিয়ে দিয়েছে, এখন তারা তো সেগুলাই কথায় বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারপর উনি আরও অনেকগুলো কথা বলেছেন, যেমন জুলাই কেন্দ্রিকই তাদের যারা আছেন তারা কথা বলছেন। তো জুলাই ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো ক্রাইসিস হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছে না। এই যে তেল সংকট নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না। ইভেন দো আমাদের যে মারা যাচ্ছে, অনেকগুলো শিশু হামে মারা গিয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা বলছে না। এবং কেন ঘটছে, বিগত সরকার এই হামের টিকা দেয়নি, কিংবা এর আগে 2020 সাল থেকে নাকি এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে, এখন সেটা চূড়ান্ত রূপ ধারণ করে এটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এটাই বলা হচ্ছে। তো সেখানে এই বিষয়গুলো নিয়ে তাদের কথা নেই। তারপর হচ্ছে গিয়ে এই যে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলবে, এই বিষয়গুলো তো তাদের কাজ। জুলাই যারা এনসিপি যারা আসছে, তো এই যে তেল মজুত করছে, তেলের সংকট তৈরি হচ্ছে, বলা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করছে। তো এইরকম বাংলাদেশে তো প্রত্যেকটা মানুষ কেন এই যুদ্ধ করেছে একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য। তো আমরা মানবিকটা কার জন্য হব যদি এরকম ক্রাইসিস নিজেরা এরকম গুদামজাত করে, তারপরে হচ্ছে গিয়ে নিজেদের ঘরে আবদ্ধ করে রাখি, অন্যকে ইউজ করতে না দিই, সেই জায়গা থেকে
তারপরে ধরেন এরকম একটা ক্রাইসিস আমরা করোনাকালেও দেখেছিলাম। করোনাকালেও কিন্তু এরকম যে সুপার শপে গিয়ে দেখা যাচ্ছিল যে কোনো প্রোডাক্ট নাই, সব খাটের নিচে যে 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 যেরকম করে পেরেছে, যার সামর্থ্য অনুযায়ী সে নিয়ে গেছে, বাট অন্যজন কি পাবে কি পাবে না সে চেষ্টা তাদের নেই। তারপরে আরেকটা সময় লবণের দাম অনেক বেড়ে গেছিল, হু হু করে সবাই অনেক দাম দিয়ে লবণ কিনছিল। এটা বাংলাদেশে একটা হুজুগ আছে এরকম ট্রেন্ড। তারপরেও আমাদের তো কেউ হয়তো কৃত্রিম সংকট তৈরি করছে, তারপর কৃত্রিম লাইন হচ্ছে, তারপর তো কেউ সত্যিকার অর্থেই সাফার হচ্ছে সে লাইনে দাঁড়িয়ে। সরকার কি সংকট স্বীকার করছে? সরকার তো চেষ্টা করছে, সরকার তো বলছে যে এটা হচ্ছে কি ইরান থেকে আমাদের আসছে, তেলের কোনো সংকট নেই, তেল যথার্থ পরিমাণে আছে, সংকট হলে তো দাম বাড়িয়ে দিত, যেহেতু দাম বাড়ছে না বিশ্বের 85 বোধহয় পৃথিবীতে একমাত্র দেশ, আমি জানি না 85% নাকি তেলের দাম বাড়েনি, কিন্তু এটা বিরাট ব্যাপার সব জায়গায় বাড়লেও, এবং অনেক জায়গায় তো জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে দেখা গেছে গণপরিবহন মানে ফ্রি করে দেওয়া হয়েছে। তো এরকম একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়া তো একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে তারা এই সময়ে তাদের নিশ্চয় ভরসার জায়গাটা আছে দেখে তারা এই সাহসটা দেখিয়েছে। তো আমার যেটা মনে হয়, যেরকম আমাদের সরকারি ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি জোরদার ভূমিকা নেওয়া উচিত। এই যে যারা তেলের সংকট তৈরি করছে এইগুলোকে চিহ্নিত করে সরকারের আওতায় সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে জনগণকে সেই সেবাটা সুনিশ্চিতভাবে পৌঁছে দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে এসে তারপরে আমরা এই আলোচনায় আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিথিকা বিনতে হোসেন, আমি বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম আপনাকে যে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তখন গণভোট নিয়ে কেন প্রশ্ন ওঠেনি সেভাবে, এখন কেন গণভোটের ব্যাপারটি বিএনপির সামনে আনছে সেইভাবে? আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন হচ্ছে সর্বোচ্চ উত্তম উপায়, যেখানে গণতন্ত্রের মানুষের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের সকল আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। সেজন্য নির্বাচনটাই আমাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য ছিল, নির্বাচন ঘটানো। আর আমাদের এনসিপির বন্ধু যে বলে গেলেন যে তারা জনগণকে সাথে নিয়ে আবারও আন্দোলনে নামবেন, তো এই দেশের জনগণ কি সারা জীবনের করে সংগ্রাম আর সংগ্রামের মধ্যে দিয়ে যাবে? তাদের জীবনে কি শান্তি আর চাইবে না কেউ? তা এবার অনেক ফ্যাসিস্ট রেজিমের পর, পতনের পর দীর্ঘ একটা সময় তারা কাটিয়েছেন, অশান্তির মধ্যে পুরো বাংলাদেশের মানুষ কাটিয়েছে। তো আপনারা একটু শান্তি দেন মানুষকে, মানুষ কিন্তু আর আপনাদের কথায় নামবে না। মানুষ অনেক বুঝে গেছে, আপনাদের কাছে অনেক প্রত্যাশা ছিল জনগণের, এদেশের মানুষের, আপনাদেরকে দেখেছে মানুষ আর বিশ্বাস করে না আপনাদেরকে। তো আপনারা ডাকলেও যে লোকজন আসবে সেটাও কিন্তু মানে আর বলা যাচ্ছে না আর কি। জি, ধন্যবাদ। আমি ইস্তিয়া কাকিব আপনার কাছে যাচ্ছি। সার্বিকভাবে বিষয়ের আমি আলোচনা শুনবো এবং এই থেকে আমরা উত্তরণের পথটাও খুঁজতে চাই। বিশেষ করে জাতীয় দুর্যোগের সময় বলা হচ্ছে সংকটকালীন মুহূর্তে তখন সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত প্রয়োজন, যেটি বলছিলেন সাংবাদিক ইলিয়াস খান, যে পার্শ্ববর্তী রাষ্ট্রেও আমরা দেখি যে বিভিন্ন সময় নানা মতপথের মানুষ একত্রিত হয় যখন জাতীয় একটি ক্রান্তিকাল আসে বা দুর্যোগের সময় হয়। এই জায়গাগুলোতে আপনাদের ভবিষ্যৎ ভূমিকা কি হতে পারে বা কি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি একটু সামারাইজ করে তারপর এটা উত্তর দিচ্ছি। যেমন এখানে কয়েকটি ইস্যু হচ্ছে, ম্যাডাম বললেন যে ওই নোটের ব্যাপারটা যেটা আমি শুধু বললাম, এটা ছিল একটা জুলাই সমাজের একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা কোনো লিগাল ভ্যালিডিটি নাই। লিগাল ভ্যালিডিটি আসছে কিভাবে? আসছে গণভোটের মাধ্যমে। বিএনপির হয়তো ধরেন উচ্চকক্ষে যে পিআর পদ্ধতিতে হবে না, পিআর পদ্ধতি হবে, এটা হচ্ছে গণভোটে গিয়েছে। আর বিএনপি ওখানে নোট অফ ডিসিশন দিয়েছিল জুলাই সনদে। তখন বিএনপি তো পিআর হবে না বলে নাই, তারা বলছে হয়তো আসন ভিত্তিক করবার, আপনারা বলছেন সেটি সংখ্যার ভিত্তিতে, এই তো মানে ভোটের সংখ্যায়। এক্স্যাক্টলি। তো পিআর হবে, পিআর এর পক্ষে জনগণ ভোট দিয়েছে, আর বিএনপির কমিটমেন্ট হচ্ছে আসন ভিত্তিক করা। এখন কোনটা বড়? বিএনপির পলিটিক্যাল একটা কমিটমেন্ট বড় নাকি জনগণ যেই রায়টা দিল সেটা বড়? না, দ্যাট ইজ অলসো মানে সেটাও কিন্তু একটা পিআর, তাই না? আসন ভিত্তিক ব্যাপারটিও তো একটা পিআর, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ পিআর। আপনি বলছেন যে ভোটের ভিত্তিতে রেশিও অনুযায়ী, তাই তো? গণভোটে এই সুনির্দিষ্ট কথা আছে যে ভোটের ভিত্তিতে হবে, এটা হচ্ছে একটা উদাহরণ আর কি। এখানে তো আরো সংসদ বিভিন্ন সংবিধানবদ্ধ বিভিন্ন সংস্থা যেমন নির্বাচন সেইগুলোরটাও ব্যাপারটা আছে। আর আরেকটা প্রশ্ন উনি বললেন যে আমরা কেন অন্য জিনিস নিয়ে কথা বলছি। আমরা তো বললাম যে আমরা তো সংসদে নিয়মিত আলোচনা করছি, আমাদের এমপিরা তুলে দিচ্ছেন।
যেটা বুঝতে হবে, আমি তো আগে বলেছি যে এইসব পলিসি কনস্টিটিউশন আপনার এক্সিকিউটিভ পলিসি এটা তো সরকারের এখতিয়ার। আমরা এনসিপি তো সরকারের নেই না, মানে কিন্তু হামের আপনারা তো এটা NCP র প্রেশার দায়িত্ব দিবেন, না। কারণ আপনারা তো ছায়া সরকার, তাই না? ঠিক এই জন্য তো আমরা তো সরকারকে চেকে রাখবো, আমরা তো সরকার সেই চেকটাতেই রাখতেছি। এবং আবার উনি আইন শৃঙ্খলার কথাটা বললেন, এটা খুব ইন্টারেস্টিং। উনি এই আইন শৃঙ্খলার কথা বললেন যে গত বিএনপি সরকার মোটামুটি 45 দিনের মতন হয়তো ক্ষমতায় আছে। আপনি জানেন 45 দিনে বিএনপির নেতা কর্মীদের হাতে কয়জন খুন হয়েছে? আমি সংখ্যাটা বলি, 26 জন। কতজন? বিএনপির হাতে 26 জন খুন হয়েছে গত 45 দিনে। এই 26 জন খুনের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে কি বলেছেন এই পর্যন্ত? আইন শৃঙ্খলা উপস্থিতি কি বলেছেন? কিছু বলেননি। তিনি সংসদে যে একটা ছায়া প্রধানমন্ত্রীর, আবার ছায়া না তো মানে ডিফ্যাক্ট প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছেন। এবং আরো একটা কথা বলতেছিলেন যে আমরা নাকি জুলাইয়ের দাবিদার, জুলাই নিয়ে কথা বলি। এবং ম্যাডাম হচ্ছে আমাদেরকে তুলনা করলেন শেখ মুজিবের সাথে। শেখ মুজিব যেমন পুরো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিল, আর এখানে জিয়া হচ্ছে উই রিভল্ট বলে যুদ্ধ করেছে, আমরা কি ওরকম। ওরা একটু মনে রাখা দরকার যে জুলাইয়ের সময় দেশে কে ছিল, লন্ডনে কে ছিল। জুলাইয়ের সময় কিন্তু নাহিদ ইসলাম গুম হয়েছেন, গুম হওয়া থেকে বের হয়ে 3 তারিখ অবশ্যই 3 তারিখ বলেছিলেন আমরা ফ্যাসিলিটি ব্যবস্থায় বিলোপ চাই। শোনে, এটা খুব নিষ্ঠুর মন্তব্য। তারেক রহমান ইচ্ছে করে যে বিদেশ থাকেনি, এগুলো নিষ্ঠুর মন্তব্য। আর ওনার আপনাদের কিন্তু সাম্প্রতিক প্রবণতা ছবি- হচ্ছে জিয়া রহমান সাহেবকে এবং বেগম খালেদা জিয়াকে গ্লোরিফাই করা এবং জনাব তারেক রহমানকে আন্ডারমাইন করা। এটা ঠিক না ভাই, ডোন্ট ডু দিস। আপনারা তরুণ তারপরে- প্রজন্ম, আমরা আপনাদের কাছে অনেক ভালো কিছু প্রত্যাশা করি। তারেক রহমানের বিদেশ থাকা নিয়ে আমরা ট্রোল পর্যন্ত আপনারা করেন, এটা খুব আনফরচুনেট। সেই সময় তো এই জুলাই সম্মুখ সারিতে যারা ছিল তারা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর সাথে যে মিটিং করেছেন প্রত্যেকটা সময় সময়, সে চিত্রও তো আমাদের সামনে আছে। আর আপনারা ছিলেন 1 মাস, আমি ছোট করছি না আপনাদের, আপনারা 1 মাস ছিলেন। তারেক রহমানের নেতা কর্মীরা কিন্তু গত 19 বছর ধরে বহু আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছেন, গুম হয়েছে। আপনারা কিন্তু মাত্র 1 মাস ছিলেন, এটি মাথায় রাখতে হবে কিন্তু ভাই। প্লিজ। মির্জা ফখরুল একবার ঘোষণা দিয়েছিলেন 2023 সালের সম্ভবত 16 বা 13 জুলাই, সেই ঘোষণা কেউ মাঠে নামে নাই। এটা আপনার খেয়াল করে হিসাব করে দিবেন। মির্জা ফখরুল কিন্তু একবার এক দফা ঘোষণা দিয়েছিলেন 2023 সালের জুলাই মাসে, আওয়ামী লীগ সরকার পতন হয়নি। এবং উত্তরণের দিকে যায়, উত্তরণের কথাটা উত্তরণের আমাদের কাছে ডিভিশন সিম্পল, যে জনগণ একদম সুনির্দিষ্ট প্রায় 70 বছর মতো ম্যান্ডেট দিয়েছে কিভাবে সংবিধানের সংস্কার হবে। এখন অবশ্যই বিএনপি পলিটিক্যাল কমিটমেন্ট আছে। এখন এখানে কি হইতে পারে? বিএনপি হচ্ছে যখন যেটা করে, বিএনপি জনগণের রায়টা মেনে নিয়ে তার বাস্তবায়ন যেভাবে হবে গণভোট অনুসারে তারা সেটা পাশ করে দিল, আমরা সবাই মিলে এটা পাশ করলাম। এরপরে বিএনপি ইমিডিয়েটলি, বিএনপি কিন্তু নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি গঠন হলে সেখানে বিএনপির 55 থেকে 56টা সিট থাকবে, মানে সংবিধান সংশোধনের জন্য এনাফ। তো বিএনপি এখন চাইলে যদি উত্তরণ করতে, তারা হচ্ছে এখন এটা করে ইমিডিয়েটলি সাথে সাথে তারা আর একটা সংবিধান সংশোধন আনুক। তারা হচ্ছে এখন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ করুক, তারপর সাথে সাথে তারা একটা সংবিধান সংশোধন যে উচ্চকক্ষ আসন ভিত্তিক হবে, সেটা তারা 2 কক্ষে পাশ করে ফেলুক, আমাদের তো সমস্যা নেই, সেটা তাদের ম্যান্ডেট আছে। আমাদের কথা হচ্ছে আপনারা যে উত্তরণ চান, এইটা হচ্ছে পথ। আপনারা এখন গণভোট অনুসারে করেন, ইমিডিয়েটলি সাথে সাথে আর একটা অ্যামেন্ডমেন্ট আনেন, এই না সেটা আবার রোল ব্যাক করে আপনার ইশতেহারে নিয়ে যান, এটা কোনো সমস্যা নেই। এবং এটি হচ্ছে লিগাল ওয়ে। কিন্তু এখন যেটা করতে শুধুমাত্র আমি জানি না, বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে তারা সংশোধনী করতে চাচ্ছে বা সেই তাদের সদিচ্ছা তাদের আছে, কিন্তু আপনারা তো ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, সেটির ব্যাপারে তো বিএনপির আপত্তি। পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের এনসিপির পলিটিক্যাল কমিটমেন্ট হচ্ছে নিউ রিপাবলিক, এবং থাকলে তো হচ্ছে আমরা বলতাম নিউ রিপাবলিক। বিএনপি আছে কেজুয়ালি বলতেছি, এখন আমরা জুলাই সনদটাই তো হচ্ছে আপনার একটা কম্প্রোমাইজের ফল। জুলাই সনদ করতে যে আমরা কম্প্রোমাইজ করছি না, এনসিপি হচ্ছে এনসিসির পক্ষে ছিল কনস্টিটিউশন, সেটা আমরা কম্প্রোমাইজ করে ছেড়ে আসছি। বিএনপি হচ্ছে 2বারেরও বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে, সেটা ছেড়ে বিএনপি আসছে। বিএনপি কম্প্রোমাইজ করেছে, আমরা কম্প্রোমাইজ করেছি। জামাত হচ্ছে নিম্নকক্ষে পিয়ার চেয়েছিল, সেটা কম্প্রোমাইজ করে ছেড়ে আসছে। জুলাই সনদটা তো কম্প্রোমাইজের দলিল। এখন আপনারা এটা পাস করেন, এরপর আপনাদের যেহেতু মেজরিটি আছে, সুপার মেজরিটি, আপনার তারা ইমিডিয়েটলি সাথে রোল ব্যাক করে দেন, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। বিথিকা বিনতে হোসেন, আপনার কাছে যাব, আপনি কিছু যুক্ত করবেন, আমরা শেষের দিকে না আছি। আসলে ওনারা অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছে। মাত্র 8 দিন 9 দিন সংসদ অধিবেশন বসেছে, তো এটা দেখার জন্য, বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সবাইকে, সরকারকে আপনাদের সময় দিতে হবে। আপনারা সেগুলো নিয়ে কথা বলবেন। সরকার অনেকগুলো সফল
কাজ ইতিমধ্যে সম্পাদন করেছেন। ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতির 1 মাসের মধ্যে, মানে 1 মাসের আগের সময় তারা প্রতিশ্রুতি পূরণ করেছেন। ফ্যামিলি কার্ডের পালের প্রকল্প উদ্বোধন করেছেন, কৃষক ঋণ পরিশোধ করেছেন, কৃষক কার্ড প্রদান করেছেন এবং পানি মানে নদী খাল খনন কর্মসূচি সূচনা করেছেন। ফৌজদারি মামলার মাধ্যমে যে শিথিল করেছেন, যে মামলাগুলো অনেক লং টাইম ছিল সেগুলো অনেক শর্ট টাইমে চলে আসছে। তারপর সাইবার সুরক্ষা আইনের যে বিরোধী মত দমনের একটা আইন ছিল সুরক্ষা, সেটা কিন্তু তারা কার্যকর করছে না। তো এইসব বিষয় নিয়েও আপনারা চিন্তা করেন, কথা বলেন, ভালো কথা নিয়ে আসেন, মানুষকে শান্তিতে থাকতে দেন, সরকারকে ভালোভাবে সুযোগ দেন কাজ করার জন্য, এই প্রত্যাশা আপনাদের কাছে। জি ইলিয়াস ভাই, আমার বক্তব্য আগের মতো তর্ক বিতর্ক না করে দেশ কিভাবে সামনের দিকে যেতে পারে আমাদের সেই চেষ্টা, রাজনৈতিক দলগুলো সেই চেষ্টা করা উচিত। আমি এখনো বিশ্বাস করি যে নানা সীমাবদ্ধতার সত্ত্বেও আমাদের যত অর্জন এটি কিন্তু রাজনীতিবিদরা এনে দিয়েছেন, এটি কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমরা গত 54 বছর নানাভাবে আমাদের প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। যেমন আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যাশা ছিল আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাব, দেখলাম যে গণতন্ত্র হত্যা করে বাকশাল করা হলো। এবং আর কিছু বাদ দিয়ে 90-এর আন্দোলন আমরা এখন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র, আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু হয়নি। যেমন দেখুন বিশ্ববিদ্যালয় ভিসিটিসি পলিটিক্যাল কনসিডারেশনে বিচার করে অনেক সময় যোগ্য লোক আসেও নাই। বাট এবার আমরা একটু স্বপ্ন দেখছি, আমাদের তরুণ বন্ধুরা যে স্বপ্ন দেখিয়েছে এবং সঙ্গে বিএনপি নেতাকর্মী, জামাতের নেতাকর্মী সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই। এই যে বাংলাদেশ, এই যে গণতন্ত্র, প্রতিটা নির্বাচনের আগে কোনো সংকট সৃষ্টি হবে। আপনি নিশ্চয়ই আপনি এটি দেখেছেন, টেনশন হচ্ছে যে নির্বাচনটি আদৌ সুস্থ হয় কিনা, বা ইভেন 12 ফেব্রুয়ারি নির্বাচন যেটি হয়েছে এটা অনেক সন্দেহান ছিল। নিশ্চয়ই এই প্রশ্ন আপনিও শুনেছেন, আমরা যারা স্টুডিওতে আছি, আমাদের যে বন্ধু অনলাইনে যুক্ত আছেন, সবাই আমরা শুনেছি যে অনেকে প্রশ্ন করেছেন যে আদৌ কি শেষ পর্যন্ত হবে তো, এই প্রশ্ন, এবং এটি কিন্তু 2-1 দিন আগেও বলেছে অনেক বেশি, সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও আমরা চাই এই দেখুন, ভারতের শাসন নিয়ে আমার প্রশ্ন আছে, নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। ভারতের নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন কিন্তু আপনি পাবেন না, সেখানে ব্যাপক কারচুপি হচ্ছে বা এরকম হচ্ছে, মারামারি মাঝে মাঝে হয়। সুতরাং আমরা এখানে চাই একটা সুস্থ নির্বাচন ব্যবস্থা গড়ে উঠুক, একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠুক, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারের যে সংস্কৃতি আমাদের এখানে গড়ে উঠেছে এবং মুখ দেখা দেখি নাই, এই যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এর বাইরে আমাদের আসতে হবে। এর বাইরে না আসলে আমাদের তরুণ প্রজন্ম, খুব দুর্ভাগ্যজনকভাবে তরুণ প্রজন্মের একটি ছেলেও এই দেশে থাকতে চায় না যার সামর্থ্য আছে, বাইরে পড়াশোনা করতে যেতে চায়, বা এই যে দেখুন আপনি ভূমধ্যসাগরে আজকেই মারা যাচ্ছে, গতকালকে রাতে, তাদের যাতে ভূমধ্যসাগর পর্যন্ত যেতে না হয়, দেশে যেন তারা টিকে থাকতে পারে, বাঁচতে পারে ভালো উপায়, সেই চেষ্টা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। ধরুন আমাদের রাজধানী ঢাকা, এটি কোনো বসবাসযোগ্য নগরী না এখন। এইসব সংকট সব দল মত পথে যারা আছে, দিন শেষ তো আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, দেশটা তো আমাদের সবার। রাইট। এবং আমরা চাই যে আমাদের সন্তানদের বসবাসযোগ্য একটি দেশ আমরা কিন্তু গড়তে চাই, কারণ নাহলে কিন্তু আমাদের পেইন নিয়ে আমাদের মরতে হবে যে আমি যে দেশটি রেখে গেলাম আমার বাচ্চারা বোধহয় ভালো থাকবে না। আমি তো সেটি চাই। আশা করি আমাদের রাজনীতিবিদরা যায়নি অনুষ্ঠানকে শুনবেন কিনা, যদি আমার 2জন রাজনীতিবিদ আমার সঙ্গে আছেন, তাদের কাছে তারা হয়তো এই বার্তা পৌঁছে দেবে। 54 বছরকে আর শিশু বলা যাবে না। আমরা একটি পার পেতে চাই যে শিশু গণতন্ত্র, ইট ইজ নট কারেক্ট। অনেক বয়স হয়েছে, 54 কিন্তু অনেক সময়। সুতরাং শিশু গণতন্ত্র খুব বলে আমি ভোট ডাকাতি করলাম, আপনার অধিকার আমি ক্ষুণ্ণ করলাম, আপনাকে আমি গুম করলাম, আমি ক্ষমতায় থাকার জন্য, এসব সংস্কৃতির বাইরে প্রতি 5 বছর পর পর সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। এবং এই দেশের সবচেয়ে সুবিধা হচ্ছে মানুষের কিন্তু বেশি চাও পাওয়া নাই, সামান্য মোটা ভাত ডাল চাল এরকম সবাই যদি মোটামুটি বাঁচতে পারে, সেই চেষ্টা, এরকম একটা দেশ কিন্তু আমাদের আমরা যদি উপহার পাই। যদিও বিএনপি খুব ভালো ভালো পদক্ষেপ নিয়েছে এবং এই হাতের কালি শুকাবার আগে এটি কিন্তু বাংলাদেশের দৃষ্টান্ত, যে আমরা কিন্তু জানি যে নির্বাচন নানা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পর কিন্তু নেতারা ভুলে যায়। কিন্তু এবার দেখলাম যে একদম হাতের কালি শুকাবার আগেই অনেকগুলো কর্মসূচি কিন্তু চালু হয়ে gেছে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং অফিস আদালতের খবর তো আপনি জানেন, সেটি অন্য একদিন আলোচনা করবো। পুরো অফিস আদালতে কিন্তু এক ধরনের 9টার মধ্যে অফিসে আসতে হবে, কাজ করতে হবে, একটা বিরাট প্রাণচাঞ্চল্য পুরো দেশে। কারণ প্রধানমন্ত্রী 9টায় যান সচিবালয়,
সুতরাং পুরো সচিবালয় এবং যা এমপি সাহেবরা আছে তারাও তার দেখা দেখি তার এলাকায় যত প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এই সিস্টেম চালু করেছে। সুতরাং মানুষের কাজের গতি বেড়ে গেছে, এখন সবাই মিলে কাজের গতি বাড়িয়ে দেশটিকে যে সামনের দিকে নিয়ে যায় সেই চেষ্টা আমাদের রাজনীতিবিদদের করা উচিত এবং আমরা যা সাধারণ নাগরিক আছি আমাদের সেই চেষ্টা করা উচিত। আমরা একটু ইশতিয়াক আকিবের কাছে যাব, আপনি কিছু যুক্ত করবেন, আমরা শেষ করব। জি, আমরা চাই যে আমরা অনেকদিন পরে দীর্ঘ ফ্যাসিবাদ পার করে যে গণতান্ত্রিক এক উত্তরণে আসছি এবং শেষ পর্যন্ত দেশ চালাতে হবে পলিটিশিয়ানদেরই, এবং আমরা চাই বিএনপি সরকার সফল হোক, কারণ বিএনপি সরকার হচ্ছে এতদিনের এই যে ফ্যাসিবাদের অন্যতম বড় শিকার। এবং আমরা চাই যে তারা এই জনগণের ম্যান্ডেট যে এই সংস্কার করার জন্য মেনে নিয়ে তারা হচ্ছে দেশ পরিচালনায় ফোকাস করুক, আমরা হচ্ছে দেশ পরিচালনায় ফোকাস করুক এবং আমরা সেই দেশ পরিচালনার ব্যাপারেই কথা বলতে চাই। তো এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে মত পথের ভিন্নতা থাকবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে সবাই এক কাতারে সামিল হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।